বন্ধুরা, একজন জনপ্রিয় ২৮ বছরের সুপারস্টার আরিয়ান যে আড়ালে এক ভয়ঙ্কর দানব ছিল, যার আসল রূপ কেউ জানত না। মিডিয়া, প্রযোজক, এমনকি পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি তার ইশারায় চলত। সে ছোট শহর থেকে আসা নতুন অভিনেত্রীদের অভিনয়ের সুযোগ দিত, তাদের গোপনে বিয়ে করত এবং বিয়ের প্রথম রাতেই তাদের হত্যা করত। তারপর তাদের মৃতদেহ নিজের বাংলোর বেসমেন্টে কাঁচের বাক্সে পুতুলের মতো সাজিয়ে রাখত। এভাবেই তার এই লোমহর্ষক অপরাধ টানা ৭ বছর ধরে চলতে থাকে। এরপর সে এমন এক মেয়ের ফাঁদে জড়িয়ে পড়ে যে তার এই সাজানো সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দেয়। স্বয়ং অফিসার আবদুল্লাহ আল আদনান ছদ্মবেশ ধারণ করেন, আর আসল খেলা শুরু হয়। একদিকে অফিসার আবদুল্লাহ আল আদনান, আর অন্যদিকে এক সুপারস্টার দানব। এমন এক কাহিনী যা আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে। পুরো গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলের এক ছোট্ট পাহাড়ি গ্রামের ঘটনা এটি। সেই গ্রামেই বাস করত রিয়া ব্যানার্জি, এক দরিদ্র পরিবারের শান্ত ও স্বপ্নবাজ স্বভাবের মেয়ে। ছোটবেলাতেই তার বাবা এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন, এবং সেই দুঃসহ দিনের পর থেকে যেন এই ছোট্ট কুটিরের সব হাসি আনন্দ চিরতরে মুছে গিয়েছিল। তখন সেই ভাঙাচোরা বাড়িতে মাত্র ৩ জন সদস্য ছিল: রিয়া, তার মা সুমিতা এবং তার ছোট ভাই। সুমিতা দিন রাত অমানবিক পরিশ্রম করতেন, কখনো চা বাগানে পাতা তোলার কাজ, কখনো আবার পর্যটকদের হোটেলে রান্নার কাজ। শুধু যে কোনো উপায়ে নিজের সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়াই ছিল তার লক্ষ্য। এটাই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ, অভাব। কিন্তু সেই অন্ধকার বাড়িতে একটা প্রদীপ সব সময় জ্বলত, তা হলো আশা। আর সেই পরম আশার নাম ছিল রিয়া। রিয়া অভিনয়ে ও নাচে অত্যন্ত পারদর্শী ছিল। গ্রামের স্কুলের শিক্ষকরাও প্রায়ই বলতেন, এই মেয়েটিকে সঠিক প্ল্যাটফর্ম দিলে সে একদিন আকাশ ছোঁবে। কিন্তু বাস্তব পরিস্থিতি হয়তো সম্পূর্ণ ভিন্ন কিছু লিখে রেখেছিল। সংসারের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় ছিল যে স্কুল পেরোনোর পর তার থিয়েটার শেখা বন্ধ হয়ে যায়। শহরে গিয়ে অডিশন দেওয়ার স্বপ্ন কেবল অধরাই রয়ে যায়। তবুও রিয়া কখনো নিজের ভাগ্য নিয়ে আক্ষেপ করেনি। সে প্রতিদিন সকালে মায়ের সাথে গৃহস্থালির কাজ সামলাত, ছোট ভাইয়ের পড়াশোনা দেখভাল করত, এবং রাতে কখনো কখনো পুরনো সিনেমার ক্যাসেট চালিয়ে চুপচাপ আয়নার সামনে অভিনয় করত। সে দেখতে অপরূপ সুন্দরী ছিল, কিন্তু তার সেই বাহ্যিক রূপের চেয়েও বেশি সুন্দর ছিল তার পবিত্র মন। তার জগৎ খুব ছোট ছিল, আর তার আকাঙ্ক্ষাগুলো খুব আকাশকুসুম ছিল না। শুধু একটা ছিমছাম সংসার, একটা নিরাপদ আশ্রয় এবং মায়ের মুখে একটু স্বস্তির হাসি। সুমিতাও মনে প্রাণে এটাই চাইতেন যে কোনো মূল্যে নিজের মেয়ের কোনো প্রতিষ্ঠিত ও ভালো পরিবারে বিয়ে হয়ে যাক। কারণ ওই রক্ষণশীল গ্রামের পরিবেশে এক সুন্দরী যুবতী মেয়েকে বেশিদিন অবিবাহিত অবস্থায় বাড়িতে রাখা প্রতিবেশীরা খুব একটা সহজভাবে মেনে নেয় না। লোকজন নানা রকম কটূক্তি করতে শুরু করে, এবং সুমিতা একেবারেই চাইতেন না যে তার আদরের মেয়েকে নিয়ে কেউ কোনো কুমন্তব্য করুক। এই প্রবল দুশ্চিন্তাতেই একদিন তিনি শহরের কিছু পরিচিত ঘটকের সাথে যোগাযোগ করলেন, এবং কয়েক সপ্তাহের মধ্যেই একটা অবিশ্বাস্য বিয়ের প্রস্তাব তাদের সামনে এসে হাজির হল। পাত্রের নাম ছিল আরিয়ান। বলা হতো যে সে বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার, এবং বয়স মাত্র ২৮। অঢেল টাকা পয়সা, খ্যাতি আছে, এবং তার ব্যাকগ্রাউন্ডও বেশ প্রভাবশালী। সুমিতার মনে হলো হয়তো ঈশ্বর নিজে তার মেয়ের ভাগ্য পরিবর্তনের জন্য এই স্বর্গীয় পথটি খুলে দিয়েছেন। কিন্তু যেদিন এই সম্বন্ধটি চূড়ান্ত হলো, সেদিনই এমন একটা গোপন তথ্য সামনে এলো যা রিয়া এবং তার মায়ের পায়ের তলার মাটি সম্পূর্ণ কেড়ে নিল। আর তারপর ভবিষ্যতে যা ঘটল তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আরিয়ান, এই একটি নাম শুনলেই পুরো মিডিয়া এবং ফিল্ম পাড়ায় এক অদ্ভুত উন্মাদনা ও একই সাথে চাপা ভয় নেমে আসত। সে শুধু একজন সাধারণ অভিনেতা ছিল না, বরং গ্ল্যামার, অর্থ আর ক্ষমতা, এই ৩টি জিনিসের এক ভয়ঙ্কর সংমিশ্রণ ছিল। পুরো দেশের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা, এবং একসময় প্রভাবশালীদের অত্যন্ত কাছের লোক। তার ব্যক্তিগত বাংলো কোনো ইউরোপীয় রাজপ্রাসাদের চেয়ে কম জাঁকজমকপূর্ণ ছিল না। আকাশ ছোঁয়া সীমানা প্রাচীর, বিশাল স্বয়ংক্রিয় গেট, ভেতরে সারি সারি দাঁড়ানো বিশ্বের সবচেয়ে দামি স্পোর্টস কার, চারপাশে ঘুরে বেড়ানো অসংখ্য ব্যক্তিগত সহকারী, আর বাইরে কড়া পাহারায় থাকত তার নিজস্ব সশস্ত্র নিরাপত্তারক্ষীরা।
বলা হতো যে পুরো বিনোদন জগতে এমন কেউ বেঁচে ছিল না যে আরিয়ানের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে টু শব্দ করার সাহস রাখে। বড় বড় পরিচালক, প্রযোজক, এমনকি পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারাও সবাই কোথাও না কোথাও তার টাকার কাছে বা তার ক্ষমতার ভয়ে মাথা নত করে চলত। মানুষ তার সামনে খুব সতর্ক হয়ে কথা বলত, তার নাম নেওয়ার সময়ও এদিক ওদিক ভালো করে তাকিয়ে নিত, কারণ যদি কোনোভাবে আরিয়ান জানতে পারে যে কেউ তার সম্পর্কে কোনো নেতিবাচক কথা ছড়াচ্ছে, তবে সেই ব্যক্তির কেরিয়ার চিরতরে ধ্বংস হয়ে যাওয়া অত্যন্ত সাধারণ একটি ব্যাপার ছিল। তার ব্যক্তিগত বডিগার্ডরা পুরো শহরে এমন দাপটের সাথে ঘুরে বেড়াত যেন তারাই অঘোষিত শাসক, আর যদি কোনো সাহসী সাংবাদিক তার কোনো বেআইনি কাজের ব্যাপারে বিন্দুমাত্র প্রমাণও জোগাড় করে ফেলত, তবে সেই প্রমাণ বেশিদিন পৃথিবীর আলো দেখতে পেত না। কখনো কারোর গাড়ি খাদে পড়ে যেত, কখনো কেউ হঠাৎ নিখোঁজ হয়ে যেত, আর যদি ঝামেলা খুব বড় পর্যায়ে পৌঁছাত তবে ভুয়া আত্মহত্যার রিপোর্ট তৈরি হয়ে যেত। মিডিয়া, প্রশাসন সবাই তার অঙ্গুলি হেলনে কাজ করত। তাই সাধারণ মানুষ তো বটেই, তার সহকর্মীরাও তাকে জমের মতো ভয় পেত। কিন্তু আরিয়ানের এই রঙিন জীবনের সাথে এমন একটা অন্ধকার অতীত জড়িয়েছিল যা নিয়ে মানুষ আড়ালে ফিসফিস করে আলোচনা করত। ঠিক 7 বছর আগে আরিয়ানের প্রথম বিয়ে হয়েছিল কাবেরী নামের এক উদীয়মান ও সুন্দরী মডেলের সাথে। সেই বিয়েটা পুরো দেশে একটা বিশাল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সুপারস্টারের বিয়ে, ডেস্টিনেশন ওয়েডিং, চার্টার্ড ফ্লাইট, হাজার হাজার ভিআইপি অতিথি, সবকিছু একেবারে রূপকথার সিনেমার মতো মনে হচ্ছিল। কিন্তু বিয়ের ঠিক 3 দিন পর এমন একটা শোকাবহ খবর সংবাদ মাধ্যমে এলো যা পুরো দেশকে গভীরভাবে স্তব্ধ করে দিল। কাবেরীর রহস্যজনক মৃত্যু হল। ফরেনসিক রিপোর্টে শুধু একটাই শব্দ লেখা ছিল, ওভারডোজ বা বিষক্রিয়া। কিন্তু মানুষের মনে প্রশ্ন অনেক বড় হয়ে দেখা দিয়েছিল। এক স্বাস্থ্যবতী তরুণী যার সবেমাত্র রূপকথার মতো বিয়ে হয়েছিল, তার হঠাৎ এমন ওভারডোজ কিভাবে হতে পারে? পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিসফিসানি শুরু হয়ে গেল। মানুষ নিজেদের মধ্যে অত্যন্ত নিচু স্বরে বলতে লাগল, কাবেরী কি আরিয়ানের বাংলোতে এমন কোনো নিষিদ্ধ জিনিস দেখেছিল যাতে সে আতঙ্কিত হয়ে পড়েছিল? সে কি এমন কোনো ভয়ঙ্কর সত্যি জেনে ফেলেছিল যা জানার পর তার আর বেঁচে থাকাটা আরিয়ানের জন্য বিপজ্জনক ছিল? কিন্তু এই যৌক্তিক প্রশ্নগুলো বেশি দিন সংবাদ মাধ্যমে টিকতে পারেনি। মাত্র কয়েক দিনের মধ্যেই আরিয়ানের টাকার জোরে বিষয়টি পুরোপুরি ছাপা দেওয়া হলো। কেস ডায়েরি বন্ধ, মনগড়া রিপোর্ট তৈরি এবং সবকিছু এমনভাবে মুছে ফেলা হলো যেন কাবেরী নামের কেউ কখনো ছিলই না। এরপর আরিয়ানার কখনো জনসমক্ষে দ্বিতীয় বিয়ের কথা মুখে আনেনি। মানুষ সহানুভূতি দেখিয়ে বলতে লাগল, দেখো, আরিয়ান বাইরে থেকে যতই রাগী আর অহংকারী হোক না কেন, ভেতর থেকে সে ততটাই একা আর ভেঙে পড়েছে। সে যে মেয়েটিকে এত ভালোবেসে বিয়ে করেছিল, তার অকাল মৃত্যুর পর সে আর দ্বিতীয়বার ঘর বাঁধার কথা ভাবেনি। মানুষের সরল মনে হল, হয়তো সে তার প্রথম স্ত্রীর ভালোবাসার স্মৃতিতেই জীবন কাটিয়ে দিচ্ছে। কিন্তু সেই বিলাসবহুল রাজকীয় বাংলোর 4 দেওয়ালের ভেতরে এক হিমশীতল কালো সত্য লুকিয়েছিল। এমন এক ভয়ঙ্কর সত্য যার সম্পর্কে তার লক্ষ লক্ষ ভক্তের কেউই কখনো স্বপ্নেও আঁচ করতে পারেনি। টানা 7 বছর ধরে আরিয়ান মিডিয়াতে দ্বিতীয় বিয়ের নামটুকুও উচ্চারণ করেনি। ভক্তদের মনে দৃঢ় বিশ্বাস জন্মাতে শুরু করেছিল যে হয়তো তাদের প্রিয় সুপারস্টার তার প্রথম স্ত্রী কাবেরীর স্মৃতিতেই সারা জীবন একাকী কাটিয়ে দেবে। কিন্তু একদিন হঠাৎ সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ল যে 28 বছর বয়সী আরিয়ান অবশেষে আবার বিয়ে করতে চলেছে। আর যায় কোথায়? পুরো দেশের বড় বড় প্রভাবশালী পরিবারগুলোতে যেন খুশির হইচই পড়ে গেল। শিল্পপতি, ব্যবসায়ী, নামিদামি প্রযোজক আর বড় বড় রাজনীতিবিদ সবাই মনে মনে চাইত তাদের মেয়ের বিয়ে যেন আরিয়ানের মতো মেগাস্টারের সাথে হয়। এত বড় আর বিলাসবহুল পরিবারে কে না তার মেয়েকে রাজকন্যার মতো পাঠাতে চাইবে? এত বিপুল সম্পদ, এত আকাশ ছোঁয়া ক্ষমতা। যে সাধারণ বাড়িতে এই বিয়ে হবে তাদের তো ভাগ্য রাতারাতি বদলে যাবে। একের পর এক বিয়ের প্রস্তাব আসতে লাগল তার ম্যানেজারের কাছে। কেউ তার উচ্চশিক্ষিত মেয়ের বায়োডেটা পাঠালো, কেউ বড় বংশমর্যাদার দোহাই দিল, কেউ আবার ব্যবসার শেয়ার দেওয়ার প্রলোভনও দেখালো। কিন্তু আরিয়ান প্রতিটি লোভনীয় প্রস্তাব এক অদ্ভুত কুটিল হাসির সাথে অবলীলায় প্রত্যাখ্যান করে গেল। যেন সে এই শহরের কারো অপেক্ষায় ছিল না, তার লক্ষ্য ছিল অন্য কোথাও। আর তারপর একদিন সে সম্পূর্ণ একা নিজের সবচেয়ে দামি গাড়ি ড্রাইভ করে এবং কয়েকজন বিশ্বস্ত লোকজনের সাথে সেই পাহাড়ি ছোট্ট গ্রামে এসে পৌঁছাল।
সেই প্রত্যন্ত গ্রাম যেখানে পাহাড়ের কোলে থাকত রিয়া ব্যানার্জি। সেদিন যখন আরিয়ানের মতো একজন মেগাস্টারের কালো কাঁচের গাড়ি গ্রামে প্রবেশ করল, তখন পুরো গ্রামের মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল। এত বড় একজন তারকা তাদের এই ধুলোমাখা ছোট্ট গ্রামে! কিছুক্ষণ পরেই দাবানলের মতো খবর ছড়াল যে স্বয়ং আরিয়ান রিয়াকে দেখতে তাদের বাড়িতে এসেছে। যখন সে রিয়াকে প্রথমবার দেখল, তখন সে মোহগ্রস্তের মতো এক মুহূর্তের জন্য একেবারে চুপ রইল। তারপর এক অদ্ভুত শান্ত হাসির সাথে তার মাকে বলল, আমার জীবনসঙ্গী হিসেবে এই মেয়েটিকেই চাই। সুমিতা এবং রিয়া, মা মেয়ে, দুজনের কাছেই এসব কোনো অবাস্তব স্বপ্নের মতো মনে হচ্ছিল। এক হতদরিদ্র ঘরের সাধারণ মেয়ে আর এত বড় রূপকথার মতো সম্বন্ধ! গ্রামের মানুষ তো এই অভাবনীয় আনন্দে প্রায় পাগল হয়ে গেল। মানুষ দল বেঁধে বলতে লাগল, রিয়ার কপাল তো একেবারে খুলে গেল, এবার তার সারা জীবনে আর কখনো কোনো অভাব বা দুঃখ আসবে না। দেশের সবচেয়ে বড় বাড়ির বউ হবে সে। তার জীবন তো এবার একেবারে রানীর মতো বিলাসবহুল হয়ে যাবে। কিন্তু নিষ্ঠুর দুনিয়ার একটা চিরন্তন সত্যি আছে, সব চকচকে জিনিস কখনোই খাঁটি সোনা হয় না। আর কখনো কখনো সবচেয়ে আলো ঝলমলে উজ্জ্বল জিনিসের ঠিক পেছনেই সবচেয়ে ভয়ঙ্কর আর গভীর অন্ধকার নিঃশব্দে লুকিয়ে থাকে। মাত্র কয়েকদিনের মধ্যেই রাজকীয় বিয়ের প্রস্তুতি পুরো দমে শুরু হয়ে গেল। মেগাস্টার আরিয়ানের বিয়ে, তাই আয়োজনের জাঁকজমকও কোনো দেশের রাজার বিয়ের চেয়ে বিন্দুমাত্র কম ছিল না। পুরো পাহাড়ি গ্রাম রঙিন আলোতে উৎসবের মতো ঝলমল করে উঠল। শহরের দূর দূরান্ত থেকে নামি দামি মেহমানরা হেলিকপ্টারে করে আসতে লাগল। সারিবদ্ধ দামি গাড়ি, বড় বড় সেলিব্রিটি, হাজার হাজার সাধারণ মানুষের জন্যে এলাহি খাবার, সবকিছু এত বিশাল আর জাঁকজমকপূর্ণ ছিল যে ওই গ্রামের মানুষ জীবনেও আগে কখনো এমন অবিশ্বাস্য দৃশ্য দেখেনি। আর শেষমেশ সেই বহুল প্রতীক্ষিত দিনটিও চলে এলো, যেদিন রিয়া ব্যানার্জি মেগাস্টার আরিয়ানের কোণে সেজে মণ্ডপে বসল। সানাইয়ের শব্দ, আকাশে আতশবাজির খেলা আর চারপাশে এক বিপুল খুশির পরিবেশ। কিন্তু সেই রাতে ওই বিলাসবহুল বাংলোর বেসমেন্টের ভেতরে এমন কিছু এক ভয়ঙ্কর ঘটনা হতে চলেছিল, যার সম্পর্কে বাইরের কেউই স্বপ্নেও ভাবেনি। আর সেই কাল রাতে রিয়ার সহজ সরল জীবনকে চিরকালের জন্যে এক ভয়ানক দুঃস্বপ্নে বদলে দিতে চলেছিল। সেটা ছিল তাদের বহু প্রতীক্ষিত বাসর রাত। দেওয়াল ঘড়িতে তখন প্রায় রাত 10:30 বাজছিল। রিয়া ধীর ও কাঁপা পায়ে সেই বিশাল মাস্টার বেডরুমের দরজার কাছে পৌঁছল। তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় খুব জোরে ধড়ফড় করছিল। দরজাটা আস্তে করে খুলতেই ভেতরের দৃশ্য দেখে সে কিছুক্ষণের জন্য একেবারে থমকে গেল। পুরো ঘরটি অত্যন্ত রোম্যান্টিক করে সাজানো হয়েছিল। বিশাল গোল বিছানায় রাশি রাশি লাল গোলাপ এবং অর্কিড ছড়ানো ছিল। ঘরের চারপাশে বিদেশি পারফিউমের হালকা সুবাস ছড়িয়েছিল এবং মৃদু লালচে আলোয় পুরো ঘরটি কোনো রোম্যান্টিক সিনেমার সেটের মতো লাগছিল। রিয়া ধীরে ধীরে পায়ে হেঁটে ভেতরে এলো এবং বিছানার ঠিক একপাশে গিয়ে জড়সড় হয়ে বসল। তার হাত দুটো উত্তেজনায় হালকা কাঁপছিল। তার নিজের মনের কাছেই এখনও বিশ্বাস হচ্ছিল না যে আজ সে সত্যি সত্যিই সুপারস্টার আরিয়ানের বিবাহিত স্ত্রী। সেই আরিয়ান, যার একটা মাত্র হাসিতে পুরো দেশের তরুণীরা পাগল হয়েছে, তো যে তারকার এক ঝলক দেখার জন্য হাজার হাজার মানুষ রোদে দাঁড়িয়ে থাকত, আজ সেই স্বপ্নের মানুষটিই তার নিজের স্বামী। মাত্র 21 বছরের এক অতি সাধারণ পাহাড়ি মেয়ে এবং এত বড় রাজপ্রাসাদের মতো বাংলোতে এত ক্ষমতাবান তারকার সাথে নিজের বাকি জীবন কাটানো, এসব তার কাছে এখনও কোনো ঘোর লাগা অদ্ভুত স্বপ্নের মতোই মনে হচ্ছিল। তার মনে যেমন চরম আনন্দও ছিল, ঠিক তেমনি এক গভীর অজানা ভয়ও নীরবে কাজ করছিল। ঠিক সেই অদ্ভুত মুহূর্তেই ঘরের দরজাটা খুব ধীরে ধীরে খুলে গেল এবং আরিয়ান তার সেই পরিচিত ভুবন ভোলানো হালকা হাসি মুখে নিয়ে ঘরে প্রবেশ করল। তার হাঁটার স্টাইলে সবসময়কার মতো সেই তীব্র আত্মবিশ্বাস এবং গ্ল্যামার ঝরে পড়ছিল। সে অত্যন্ত ধীরে ধীরে হেঁটে সোজা রিয়ার কাছে এলো এবং খুব কাছে তার পাশে বসল। কিছুক্ষণের জন্য পুরো বিশাল ঘরে এক সম্পূর্ণ পিনপতন নীরবতা নেমে এলো। তারপর আরিয়ান তার সেই জাদুকরী হালকা হাসির সাথে নিচু গলায় জিজ্ঞাসা করল, তোমার কি কখনো স্বপ্নেও মনে হয়েছিল যে একদিন তোমার মতো সাধারণ মেয়ের বিয়ে আমার মতো একজন সুপারস্টারের সাথে হবে?
রিয়া প্রশ্ন শুনে একটু লজ্জা পেল। সে ধীরে ধীরে নিজের আনত চোখ নামিয়ে নিল এবং লাজুক হাসির সাথে ফিসফিস করে বলল, না, এই বাংলোতে বউ হয়ে আসার জন্য তো দেশের হাজার হাজার সুন্দরী মেয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকবে। আমার কাছে তো এই পুরো ঘটনাটা এখনও কোনো অবিশ্বাস্য স্বপ্নের মতোই লাগছে। আরিয়ান কোনো কথা না বলে বেশ কিছুক্ষণ এক দৃষ্টে তাকে দেখতে লাগল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার সুদর্শন মুখে ফুটে ওঠা ওই হালকা হাসির পেছনে এমন এক ভয়ঙ্কর রহস্য লুকিয়েছিল যার বিন্দুমাত্র আঁচ রিয়া স্বপ্নেও করতে পারেনি। রিয়া নিজের ভেতরে একটু সাহস সঞ্চয় করল। তার বুক তখনও খুব জোরে ধরফর করছিল। সে খুব আস্তে করে বলল, কিন্তু এত মানুষ থাকতে আপনি আমাকেই কেন নিজের স্ত্রী হিসেবে বাছলেন? আমার মতো এক সাধারণ মেয়ের মধ্যে এমন কি বিশেষত্ব দেখলেন আপনি? তার গলায় যেমন একটা ইতস্তত ভাবও ছিল, ঠিক তেমনি এক সত্যিকারের কৌতূহলও মিশেছিল। আমি তো এক চরম গরিব ঘরের অতি সাধারণ গ্রামের মেয়ে। আপনি চাইলে তো এই ইন্ডাস্ট্রির যে কোনো বড় নায়িকা বা ধনী ঘরের মেয়ের সাথে খুব সহজেই বিয়ে করতে পারতেন। আরিয়ান কোনো উত্তর না দিয়ে বেশ কিছুক্ষণ তার চোখের দিকে স্থির দৃষ্টিতে দেখতে লাগল। তারপর তার সেই সুদর্শন মুখে খুব ধীরে ধীরে এক অদ্ভুত কুটিল হাসি ছড়িয়ে পড়ল। সে একটু সামনের দিকে ঝুঁকে রিয়ার একেবারে কাছে এলো এবং খুব নিচু ও শীতল গলায় বলল, কারণ তুমি সত্যিই খুব সুন্দরী। তারপর কয়েক সেকেন্ড ইচ্ছে করে থেমে সে আরও বলল, আর তোমার এই নিষ্পাপ চেহারার মধ্যে এমন কিছু একটা আছে যা আমি আজ পর্যন্ত অন্য কোনো গ্ল্যামারাস মেয়ের মধ্যে কখনো দেখিনি। রিয়া তার এই অদ্ভুত কথায় অবাক হয়ে তার চোখের দিকে তাকাল। আরিয়ান আবার হালকা হেসে রহস্যময় গলায় বলল, আমার কথার বাকি অর্থটা আগামী খুব অল্প সময়ের মধ্যেই তুমি নিজেই পরিষ্কার বুঝে যাবে। তার এই সাধারণ কথার মধ্যে যেন কোনো ভয়ঙ্কর লুকানো ইশারা ছিল, যেন সে অন্য কোনো ভয়ানক উদ্দেশ্যের কথা তাকে ঘুরিয়ে বলছিল। কিন্তু অত্যন্ত মাসুম আর সরল রিয়া এর বিন্দুমাত্র কিছুই বুঝতে পারল না। সে শুধু হালকা একটা হাসি দিয়ে চরম লজ্জায় নিজের মাথা নিচু করে নিল। তার সরল মনে হল হয়তো বড় লোকেরা বা অভিনেতারা এভাবেই একটু কাব্যিক আর গভীর কথা বলতে ভালোবাসে। আরিয়ান খুব ধীরে ধীরে তার আরও কাছাকাছি এগিয়ে এলো। সে নিজের এক হাত বাড়িয়ে রিয়ার থুতনি খুব হালকা করে আলতোভাবে তুলে ধরল এবং যেইমাত্র সে তাকে গভীর চুম্বন করার জন্য সামনের দিকে ঝুঁকল, ঠিক তখনই হঠাৎ করে রিয়ার নজর দেওয়ালের একপাশে টাঙানো একটি বিশাল অয়েল পেইন্টিং ছবির উপর পড়ল এবং তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য পুরোপুরি থমকে গেল। দেওয়ালে এক কোণের সাজে থাকা মেয়ের ছবি টাঙানো ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই জীবন্ত ছবির ওপর শুকনো মৃত ফুলের মালা পরানো ছিল। এক নিমেষেই রিয়ার সুন্দর মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে খাট থেকে উঠে দাঁড়াল এবং খুব ধীরে ধীরে পা ফেলে সেই রহস্যময় ছবির কাছে চলে গেল। তার দৃষ্টি ওই ছবির উপর যেন আঠার মতো আটকে গেল। তারপর সে অত্যন্ত কাঁপা গলায় আরিয়ানকে জিজ্ঞাসা করল, ইনি কে? আরিয়ান বিন্দুমাত্র কোনো ভাবাবেগ ছাড়াই একেবারে বরফের মতো শীতল গলায় জবাব দিল, ও হলো আমার প্রথম স্ত্রী কাবেরী। আজ থেকে ঠিক 7 বছর আগে ওর মৃত্যু হয়েছিল। তারপর সে এমনভাবে কথাটা বলল যেন সে প্রতিদিনের একটা সাধারণ কথা বলছে। খুব বাজে ওভারডোজ হয়েছিল ওর। বিশাল ওই ঘরে কিছুক্ষণের জন্য এক গভীর অস্বস্তিকর নীরবতা নেমে এলো। রিয়া পাথরের মতো চুপ করে ওই জায়গাতেই দাঁড়িয়ে রইল। ঠিক তখনই তার নজর ঘরের বিশাল আলমারির কোণের দিকে গেল। সেখানে এক অদ্ভুত মানুষের আকারের ডামি বা পুতুল ঝোলানো ছিল এবং তার গলায় কিছু ছেঁড়া লাল কাপড়ের টুকরো আর পুরনো সাজসজ্জা ঝুলছিল। রিয়া একটু ভালো করে তাকাতেই তার বুক আবার জোরে ধরফর করতে লাগল। ওগুলো ছিল বিভিন্ন বাসর রাতে কনেদের পরা গহনা আর শাড়ির টুকরো, কিছু ছেঁড়া মঙ্গলসূত্র, কিছু শুকনো ফুলের মালা, যেন কেউ অনেকগুলো কোণের শেষ স্মৃতিচিহ্ন অত্যন্ত যত্ন করে ওই দামিটিতে টাঙিয়ে রেখেছে। রিয়া কয়েক সেকেন্ড শুধু ওই ভয়ঙ্কর দামিটির দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তার সুন্দর মুখ থেকে সব হাসি একেবারে উধাও হয়ে গিয়েছিল। আরিয়ানও তার দৃষ্টি খুব সূক্ষ্মভাবে অনুসরণ করল এবং স্পষ্ট দেখল যে রিয়া ওই অদ্ভুত ডামিটির দিকে অত্যন্ত ভয়ে তাকিয়ে আছে। কিন্তু তার মুখে আবার সেই চেনা কুটিল হাসি ফুটে উঠল
সে খুব আস্তে করে বলল, ওদিকে অমন করে তাকিও না, ওসব পুরনো প্রপস। তারপর সে রিয়া হাত শক্ত করে ধরে বলল, এসো, আজ রাতে আমি তোমাকে এমন এক অদ্ভুত অভিজ্ঞতা দিই যা হয়তো তুমি তোমার জীবনে আজ পর্যন্ত কখনো পাওনি। তার গলার স্বরে এমন একটা ভয়ঙ্কর শীতলতা ছিল যা রিয়ার মনে এক অদ্ভুত ও গভীর ভয়ের সৃষ্টি করল। রিয়া কোনো প্রতিবাদ না করে চুপচাপ আবার বিছানায় গিয়ে বসল। কিন্তু সেই দীর্ঘ রাতে তার দু চোখে এক ফোঁটাও ঘুম এলো না, কারণ ওই বিলাসবহুল বাংলোতে অত্যন্ত অদ্ভুত কিছু একটা লুকিয়েছিল। খুব অদ্ভুত, এমন এক গা ছমছমে রহস্য যা হয়তো আজ পর্যন্ত বাইরের কেউ বোঝার চেষ্টাই করেনি। এবং হয়তো এবার রিয়া তার অজান্তেই সেই ভয়ানক রহস্যের একেবারে সবচেয়ে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। পরের দিন সকালে ভোরের সূর্যের হালকা সোনালি আলো বাংলোর বড় জানালা দিয়ে ঘরের ভেতরে আসছিল। পুরো বিশাল বাড়িটা একদম শান্ত ও নিস্তব্ধ ছিল। আরিয়ান খুব সকালেই শুটিংয়ের কাজে কোথাও বাইরে চলে গিয়েছিল। বাড়ির অসংখ্য চাকর বাকররাও নিজেদের প্রাত্যহিক কাজে ব্যস্ত ছিল। রিয়া নিজের ঘরে একা চুপচাপ বসেছিল, কিন্তু তার মনের ভেতর আগের রাতের সেই ভয়ঙ্কর প্রশ্নগুলো এখনও চক্রাকারে ঘুরপাক খাচ্ছিল। দেওয়ালে টাঙানো প্রথম স্ত্রী কাবেরীর ওই মালা পরানো ছবি এবং আলমারির পাশে রাখা ওই অদ্ভুত ডামি, কিছু তো একটা চরম ভুল ছিল যা তার কাছে একদম ঠিক মনে হচ্ছিল না। তার মন ভেতর থেকে বারবার তাকে সতর্ক করে বলছিল, এই বাড়িতে নিশ্চয়ই কিছু একটা জঘন্য অপরাধ লুকানো আছে। ধীরে ধীরে সে পুরো বাংলোটা খুব মনোযোগ দিয়ে ঘুরে দেখতে শুরু করল। বাংলোটা সত্যিই খুব বিশাল ছিল। লম্বা লম্বা গোলক ধাঁধার মতো বারান্দা, ভারী মেহগনি কাঠের দরজা, আর এমন অনেক গুপ্ত ঘর ছিল যেখানে হয়তো গত কয়েক বছরে কেউ একবারও প্রবেশ করেনি। সে অত্যন্ত ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বেসমেন্টের দিকে যাওয়া একটা পুরনো অন্ধকার বারান্দায় পৌঁছাল, এবং ঠিক তখনই তার চোখ একটা বিশাল স্টিলের বন্ধ দরজার ওপর পড়ল। সেই ভারী দরজাটা একটা বিশাল ডিজিটাল লক ও লোহার তালা দিয়ে শক্ত করে বন্ধ ছিল, কিন্তু তার চেয়েও বেশি ভীতিকর জিনিস ছিল সেই বন্ধ দরজার নিচ থেকে ভেসে আসা এক অদ্ভুত রাসায়নিক দুর্গন্ধ, যেন ভেতরে কোনো মৃতদেহ ফরমালিনে পচছে। রিয়া এক মুহূর্তের জন্য ওই দরজার সামনেই ভয়ে থমকে দাঁড়াল। তার বুক আগের চেয়েও জোরে জোরে ধরফর করতে লাগল, হাত পা রীতিমতো কাঁপতে শুরু করল। তার মনের সঙ্গে সঙ্গে আগের রাতের আরিয়ানের সেই শীতল কথাগুলো ঘুরতে লাগল। দেওয়ালে শুকনো মালা পরানো ছবি আর সেই ছেঁড়া কাপড় ঝোলানো অদ্ভুত ডামি। এবার তার মনের সন্দেহ সাধারণ ভয়ের চেয়েও অনেক বড় আকার ধারণ করেছিল। সে সতর্ক হয়ে এদিক ওদিক তাকাল। আশপাশে কোনো পাহারাদার বা কাজের লোক ছিল না। কয়েক সেকেন্ড সে ওই জায়গাতেই পাথরের মতো দাঁড়িয়ে ভাবতে লাগল। তারপর সে একটা গভীর দীর্ঘশ্বাস নিল এবং খুব ধীরে ধীরে সেই স্টিলের দরজার কাছে পৌঁছল। ডিজিটাল লকটা কাজ করছিল না, কিন্তু লোহার তালাটা বেশ পুরনো ছিল। রিয়া কাছেই পড়ে থাকা একটা ফায়ার এক্সটিংগুইশারের ভারী লোহার অংশ তুলে নিল। তার দুই হাত থরথর করে কাঁপছিল, কিন্তু তখন তার মনের মধ্যে শুধু একটাই জোরালো প্রশ্ন ছিল, এই গোপন বেসমেন্টের ঘরের ভেতরে আসলে কি আছে? সে নিজের শরীরের সর্বশক্তি প্রয়োগ করে ওই পুরনো লোহার তালার ওপর সজোরে আঘাত করল। একবার, দুবার এবং ঠিক তৃতীয়বারের মাথায় তালাটা মট করে ভেঙে মাটিতে পড়ে গেল। তার বুক উত্তেজনায় এত জোরে ধরফর করছিল যেন এক্ষুনি বুক চিরে হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে আসবে। সে অত্যন্ত ধীরে ধীরে ভারী স্টিলের দরজাটা ভেতরের দিকে ধাক্কা দিল। দরজাটা ক্যাচ ক্যাচ বিকট শব্দ করে খুলে গেল, এবং দরজা পুরোপুরি খুলতেই ভেতর থেকে সেই রাসায়নিক দুর্গন্ধের এক তীব্র ঝাপটা তার নাকে বাইরে এলো। রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে সেই অন্ধকারের ভেতরে উঁকি দিল, এবং ঠিক পরের মুহূর্তেই তার শ্বাস যেন গলায় আটকে গেল। তার দুই চোখ চরম ভয়ে ও বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল, কারণ সেই অন্ধকার ঘরের ভেতরে সে যা দেখল তা পৃথিবীর যে কোনো সাধারণ মানুষের গায়ে কাঁটা দেওয়ার জন্য এবং পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই বেসমেন্টের দেওয়াল জুড়ে একটি নয়, দুটি নয়, অনেকগুলো কমবয়সী কনের ছবি সারিবদ্ধভাবে টাঙানো ছিল। প্রতিটি ফ্রেমে বাঁধানো ছবিতে একটি করে মেয়ে লাল বিয়ের শাড়িতে সেজেগুজে হাসি মুখে দাঁড়িয়ে আছে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হল, ওই সব ছবির ওপর পুরনো শুকনো মালা পরানো ছিল, যেন তারা কেউই আর এই পৃথিবীতে জীবিত নেই।
রিয়ার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক দ্রুত হয়ে গেল। সে চরম ভয়ে ভয়ে এবার নিচে মেঝের দিকে তাকালো এবং ঠিক পরের মুহূর্তেই তার হৃদয় যেন বুকের ভেতর বরফ হয়ে জমে গেল। মেঝের একপাশে কাঁচের বিশাল বিশাল সব শোকেস তৈরি করা ছিল এবং সেই শোকেসগুলোর ভেতরে অবিকল ওই ছবির মেয়েগুলোকে পুতুলের মতো সাজিয়ে রাখা হয়েছে। 1, 2, 3 গুনতে গুনতে তো ভয়ে যেন তার শরীরের সব শক্তিই নিঃশেষ হয়ে গেল। প্রতিটি কাঁচের বাক্স কারো না কারো তরতাজা জীবনের করুণ সমাপ্তি ছিল। প্রতিটি হাসি মুখের ছবি কারো না কারো জীবনের শেষ মর্মান্তিক আর্তনাদ ছিল। বেসমেন্টের ভেতরটা দেখে এমন মনে হচ্ছিল যেন চারপাশের ঠান্ডা দেওয়ালগুলো নিজেই ওই হারিয়ে যাওয়া মেয়েগুলোর অবর্ণনীয় বোবা গল্প ডুকরে ডুকরে শোনাচ্ছে। রিয়ার সারা শরীরে এক শীতল শিহরণ বয়ে গেল। এবার সে পুরো ভয়ঙ্কর ব্যাপারটা জলের মতো বুঝতে পেরেছিল। সে কোনো সাধারণ সুপারস্টার বা মানুষের সাথে নয়, বরং এক ভয়ঙ্কর মানসিক ভারসাম্যহীন রাক্ষসের সাথে একই ছাদের নিচে থাকছে। এমন এক জানোয়ার যে নতুন কনেদের বিয়ে করত এবং তারপর তাদের চিরকালের জন্য খুন করে এই বেসমেন্টে কাঁচের বাক্সে পুতুলের মতো সাজিয়ে রাখত। এবার তার কাবেরীর ছবিটির কথাও খুব স্পষ্ট মনে পড়ে গেল। আরিয়ানের প্রথম স্ত্রী, যার অকাল মৃত্যুকে ওভারডোজ বলে চালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার আসল সত্যটা দিনের আলোর মতো একদম পরিষ্কার ছিল। কাবেরীর মৃত্যু কোনো ওভারডোজ বা বিষক্রিয়া থেকে হয়নি। তাকেও এই বাংলোতেই এই রাক্ষসটা নিজের হাতে নির্মমভাবে মেরে ফেলেছিল এবং তারপর নিজের অঢেল টাকা আর ক্ষমতার জোরে মিডিয়া কিনে সব কিছু খুব সহজেই ঝাপাচাপা দিয়ে দিয়েছিল। পুলিশ প্রশাসন তার হাতের মুঠোয় বন্দী ছিল, ফরেন্সিক ডাক্তার তার পকেটে ছিল। তাই ভুয়া পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করা তার কাছে কোনো বড় ব্যাপারই ছিল না। আর পুরো দেশকে শুধু মিথ্যে করে এটাই বলা হয়েছিল যে কাবেরীর মৃত্যু ড্রাগসের কারণে হয়েছে। কিন্তু আসল ভয়ঙ্কর সত্য এখানেই, এই বেসমেন্টের এই কাঁচের কফিনগুলোর মধ্যেই এতদিন ধরে নীরবে লুকিয়েছিল। রিয়ার হাত পা এবার মারাত্মকভাবে থরথর করে কাঁপতে লাগল। এসি চলা সত্ত্বেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল। সে খুব ভালোভাবে বুঝতে পেরেছিল হয়তো এর পরের কাঁচের বাক্সটি আজ রাতেই তারই জন্য তৈরি হতে চলেছে। কিন্তু রিয়া কাপুরুষের মতো সেখান থেকে পালিয়ে গেল না। সে চরম ভয় পেয়েছিল ঠিকই, তার হাত কাঁপছিল, বুক পাগলের মতো জোরে ধড়ফড় করছিল, কিন্তু সে ভেতর থেকে একেবারে ভেঙে পড়েনি। সে অত্যন্ত দ্রুত নিজের স্মার্টফোনটা পকেট থেকে বের করল এবং পুরো বেসমেন্টটা ভিডিও রেকর্ড করতে শুরু করল। দেওয়ালে টাঙানো প্রতিটি মেয়ের ছবি, কাঁচের ভেতরে রাখা প্রতিটি কোণের মুখ, প্রতিটি বাক্স, আরিয়ানের প্রতিটি ভয়ঙ্কর সত্য, সব কিছু সে প্রমাণ হিসেবে ভিডিওতে নিখুঁতভাবে বন্দী করে নিল। তারপর সে অত্যন্ত কাঁপা হাতে সেই সব ভিডিও ফুটেজ আর ছবি সোশ্যাল মিডিয়ায় লাইভ আপলোড করে দিল, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে। সাথে নিজের লাইভ লোকেশন ট্যাগ করে শুধু একটাই কথা লিখল, দয়া করে কেউ আমাকে বাঁচান, আমি দেশের সবচেয়ে বড় সুপারস্টার আর এক সিরিয়াল কিলারের বাংলোতে আটকে পড়েছি। আপলোড সম্পূর্ণ করার পর রিয়া অন্ধকারে চুপচাপ নিজের মৃত্যুর অপেক্ষা করতে লাগল। আর ঠিক তারপর খুব অল্প সময়ের মধ্যেই সেই ভয়ঙ্কর ভিডিওটি জঙ্গলের আগুনের মতো পুরো ইন্টারনেটে ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যে পুরো দেশে ভিডিওটি ভাইরাল হয়ে গেল। সাধারণ মানুষ ভিডিও দেখে একেবারে হতবাক হয়ে গেল, কিন্তু বিস্ময়ের সাথে সাথে সবার মনে একটা গভীর আতঙ্কও ঢুকে গেল। কারণ ওই ভিডিওতে যে লোকটার আসল রূপ ফাঁস হয়েছিল সে হলো দেশের সবচেয়ে বড় আইডল আরিয়ান। আর পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার চেয়ে বড় ক্ষমতা আর ভয় হয়তো আর কারও ছিল না। ঠিক সেই সময়ে ওই শহরের ক্রাইম ব্রাঞ্চে নতুন পোস্টিং হয়ে এসেছিলেন দুর্ধর্ষ অফিসার আবদুল্লাহ আল আদনান। এমন একজন সৎ ও নির্ভীক অফিসার যিনি ন্যায়ের জন্য নিজের জীবন হাসি মুখে বাজি রাখতে পারতেন। তার বাবাও একজন সৎ পুলিশ অফিসার ছিলেন, যিনি ডিউটিরত অবস্থায় শহীদ হন। দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা যেন তার পরিবারের রক্তে মিশে থাকা ঐতিহ্য ছিল। এবং অফিসার আবদুল্লাহ আল আদনান কখনো কোনো অপরাধী বা ক্ষমতাশালীকে ভয় পাওয়ার মতো মানুষ ছিলেন না। যখনই সোশ্যাল মিডিয়া থেকে সেই ভাইরাল ভিডিও তার ডেস্কে এসে পৌঁছল, সেটা দেখে রাগে তার পায়ের তলার মাটি যেন সরে গেল। তিনি এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে তার দপ্তরের সব পুলিশ অফিসারদের এমার্জেন্সি মিটিংয়ে ডাকলেন।
বাকি জুনিয়র পুলিশরাও নিজেদের মোবাইলে ওই একই হাড় হিম করা ভিডিও দেখছিল। অফিসার আব্দুল্লাহ আল আদনান রাগে ফেটে পড়ে জিজ্ঞাসা করলেন, তোমরা সবাই নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো এই ভিডিওটা ঠিক কোন ভিআইপি বাংলোর। তারপর তিনি অত্যন্ত উচ্চস্বরে গর্জে উঠলেন, এই সুপারস্টার জানোয়ারটার ব্যাপারে আমি এখানে আসার পর থেকেই অনেক অভিযোগ শুনেছি এ নাকি এই শহরের সবচেয়ে বড় ডন, আর তোমরা সবাই তাকে স্যালিউট করো, তাই না? আর তোমরা দিনের পর দিন তার নোংরা কাজগুলো পরিষ্কার করে এসেছ। মিটিং রুমে এক পিনপতন নীরবতা নেমে এলো। কোনো জুনিয়র পুলিশকর্মী বা ইন্সপেক্টর চোখ তুলে তার দিকে তাকানোর সাহস পাচ্ছিল না। অফিসার আব্দুল্লাহ আল আদনান টেবিল চাপড়ে রেগে বললেন, আমি এই শহরে বদলি হয়ে আসার পর থেকে মনে মনে শুধু একটাই কথা ভাবছিলাম, কবে আমার সরাসরি দেখা হবে এই ক্ষমতাশালী রাক্ষসটার সাথে। তারপর তিনি আবার টেবিলের জোরে হাত চাপড়ালেন, আর আজ সেই মোক্ষম সময় এসে গেছে। চলো সবাই নিজেদের অস্ত্র আর গাড়ি বের করো। আজ আমি নিজের চোখে দেখছি এই আরিয়ানের নোংরা খেলা চিরতরে কিভাবে শেষ না হয়। কিন্তু বাকি দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মীরা আরিয়ানের ভয়ে কাঁপছিল। কারো মুখ থেকে সমর্থনসূচক একটা শব্দও বেরোচ্ছিল না। অফিসার আব্দুল্লাহ আল আদনান তখন বাধ্য হয়ে আবার নিজের প্রজেক্টরে ওই ভিডিওটা বড় করে চালালেন। বেসমেন্টের দেওয়ালে টাঙানো নির্দোষ কনেদের ছবি আর নিচে সাজিয়ে রাখা কাঁচের কফিনগুলো দেখে তার শিরায় শিরায় রক্ত টকবক করে ফুটতে লাগল। ভিডিওতে রিয়া কাঁদতে কাঁদতে হাত জোর করে সাহায্য চাইছিল। ততক্ষণে সেই ভিডিও নিউজ চ্যানেলগুলোর মাধ্যমে পুরো দেশে ছড়িয়ে পড়েছিল। সাধারণ মানুষ তা দেখে রাগে আর বিস্ময়ে ফেটে পড়েছিল, কিন্তু তখনও কেউ প্রকাশ্যে ওই বাংলোর দিকে যাওয়ার সাহস পাচ্ছিল না, কারণ মানুষ আগে থেকেই আরিয়ানের ক্ষমতাকে ভয় পেত। কিন্তু এবার তারা তাকে আরিয়ানের চেয়েও একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার হিসেবে অনেক বেশি ভয় পেতে শুরু করেছিল, কারণ এবার তার আসল দানবীয় সত্য সবার সামনে চলে এসেছিল। আর ইতিহাস বলে, যখন কোনো অপরাধীর সব সত্য সামনে আসে তখন কোন ঢাসা হয়ে সেই রাক্ষসেরা সবচেয়ে বেশি প্রাণাঘাতী ও বিপজ্জনক হয়ে ওঠে। এবার অত্যন্ত বুদ্ধিমান অফিসার আব্দুল্লাহ আল আদনান পরিস্থিতি দেখে পুরোপুরি বুঝতে পেরেছিলেন যে ওই বাংলো থেকে রিয়াকে জীবিত বাঁচানোর জন্য তার হাতে খুব কম সময়ই অবশিষ্ট আছে। ভিডিও যেহেতু পুরো দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল, আর এর সোজা অর্থ পরিষ্কার ছিল যে আরিয়ান তার নিজস্ব সোর্স থেকে এতক্ষণে সব জেনে খেলেছে। আর সে এমন কোনো দয়াময় মানুষ ছিল না যে নিজের এই ভয়ঙ্কর সত্য ফাঁস করার পর ওই মেয়েটিকে আর এক মুহূর্তের জন্য বাঁচিয়ে রাখবে। এমন এক সাইকোপ্যাথ নরপিশাচ যে বছরের পর বছর ধরে হাসি মুখে নির্দোষ মেয়েদের প্রাণ কেড়ে নিয়েছে, তাদের মৃতদেহ নিজের বেসমেন্টেই কাঁচের বাক্সে সাজিয়ে রেখেছে এবং তাদের ছবি দেওয়ালে টাঙিয়ে নিজের বিকৃত লালসা ও মানসিক পাগলামির এক ভয়ঙ্কর মিউজিয়াম তৈরি করেছে। নিজেকে বাঁচাতে সে এখন যে কোনো জঘন্য পর্যায়ে যেতে পারত। আব্দুল্লাহ এটাও খুব ভালো করে জানতেন যে পুলিশ ফোর্স নিয়ে সরাসরি তার বাংলোতে রেড বা হামলা করলে সে রাগের বশে রিয়াকে তক্ষুনি মেরে ফেলতে পারে এবং তার ব্যক্তিগত গুন্ডারা বাইরে পুলিশ ও নির্দোষ মানুষের ওপর পাল্টা হামলা করে পুরো এলাকা রক্তের সাগরে ভাসিয়ে দিতে পারে। তাই এটা শুধু একটা সাধারণ পুলিশের রেড ছিল না, এটা ছিল একটা অত্যন্ত স্পর্শকাতর রেস্কিউ মিশন, যেখানে প্রতিটি পদক্ষেপ দাবার চালের মতো খুব ভেবেচিন্তে নেওয়া অত্যন্ত জরুরি ছিল। আর ঠিক তখনই অফিসার আব্দুল্লাহ আল আদনান এমন এক মাস্টার স্ট্রোক পরিকল্পনা করলেন যা পুরো অপারেশনের গতি প্রকৃতিটাই বদলে দিল। তিনি তার স্পেশাল ফোর্সের টিমের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত গলায় বললেন, আমি নিজে ছদ্মবেশে একজন ব্লাইন্ড ইভেন্ট ম্যানেজার হিসেবে ওর বাংলোতে ঢুকব। ঘরে আবার এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সব পুলিশকর্মী অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচামি করতে লাগল। আব্দুল্লাহ আরও বুঝিয়ে বললেন, আজ সন্ধ্যায় আরিয়ানের বাড়িতে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল। বাইরের প্রহরীরা আমাকে ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের লোক ভেবে খুব সহজেই ভেতরে যেতে দেবে। আপনারা কেউ এখনই ফোর্স নিয়ে আমার সাথে সরাসরি ভেতরে আসবেন না। আমি ভেতরে গিয়ে যতক্ষণ না আমার ট্রান্সমিটার থেকে ফাইনাল সিগন্যাল দিই, কেউ মেইন গেট ভেঙে ভেতরে ঢুকবে না। তারপর তিনি অত্যন্ত কঠোর গলায় নির্দেশ দিলেন, বাংলোর বাইরের পুরো প্যারিমিটারের জন্য স্পেশাল সোয়াট টিম মোতায়েন করো, যাতে আমি ভেতর থেকে সিগন্যাল দেওয়া মাত্র পুরো এনকাউন্টার অপারেশন এক ধাক্কাতেই শেষ হয়ে যায়। সবাই পিনপতন নীরবতায় তার নির্দেশ মনোযোগ দিয়ে শুনছিল। সবার চোখে মুখে চাপা ভয় স্পষ্ট ছিল, কারণ যে মেগাস্টারের নামে তারা বছরের পর বছর ধরে ভয় পেয়ে এসেছে, আজ প্রথমবার তারই সাম্রাজ্যের বিরুদ্ধে তারা সরাসরি অস্ত্র তুলে দাঁড়াতে চলেছে।
কিন্তু এবার তাদের সামনে নেতৃত্ব দিচ্ছিল অফিসার আবদুল্লাহ আল আদনানের অদম্য সাহস আর জেদ। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছিল। শহরের আকাশ হালকা কালো অন্ধকারে পুরোপুরি ঢেকে গিয়েছিল। অফিসার আবদুল্লাহ চোখে কালো চশমা পরলেন এবং নিজেকে একেবারে একজন অন্ধ বৃদ্ধ ইভেন্ট ম্যানেজারের মতো নিখুঁতভাবে সাজিয়ে নিলেন। কয়েকজন সাদা পোশাকের পুলিশকর্মী তাকে একটা সাধারণ ভ্যানে করে সেই রাজকীয় হাভেলির কাছাকাছি রাস্তায় নামিয়ে দিয়ে এলো এবং তারপর দূর থেকে তাকে লাঠি ঠুকে ঠুকে হেঁটে যেতে দেখতে লাগল। তার নেওয়া প্রতিটি কদমের সাথে মৃত্যুর বিপদ বাড়ছিল, কিন্তু আবদুল্লার চোখে মুখে বিন্দুমাত্র ভয়ের ছাপ ছিল না। হাভেলির বিশাল লোহার গেটে পৌঁছতেই সেখানে কড়া পাহারায় দাঁড়িয়ে থাকা সশস্ত্র নিরাপত্তারক্ষীরা তাকে দেখল এবং ইভেন্টের কার্ড দেখে বিন্দুমাত্র কিছু সন্দেহ না করে তাকে ভেতরে যাওয়ার ইশারা করে দিল। তারা ভাবল ইনি ইভেন্ট কোম্পানির কোনো পুরনো ডেকোরেটর। আবদুল্লাহ খুব ধীরে ধীরে লাঠি ঠুকে ভেতরে ঢুকলেন। বাংলোর ভেতরে বিশাল ড্রয়িং রুমে কিছু ভয়ঙ্কর চেহারার গুন্ডা পাহারায় দাঁড়িয়েছিল, কিন্তু একজন অন্ধ বৃদ্ধ লোক দেখে তারাও বিরক্ত হয়ে তার জন্য রাস্তা ছেড়ে দিল। এবার আবদুল্লাহ একেবারে সেই ভয়ঙ্কর বাংলোর ভেতরে, চারদিকে শত্রুর মাঝে তিনি সম্পূর্ণ একা। হাভেলিটা সত্যিই খুব বিশাল আর গোলকধাঁধার মতো ছিল। লম্বা লম্বা সাজানো বারান্দা, অসংখ্য বন্ধ ঘর আর সবদিকে এক থমথমে অদ্ভুত নীরবতা। আবদুল্লাহ জানতেন না যে রিয়াকে ঠিক কোন ঘরে আটকে রাখা হয়েছে। তিনি অন্ধের অভিনয় করে ধীরে ধীরে দেওয়াল হাতড়ে এগিয়ে যেতে লাগলেন। প্রতিটি পা খুব মেপে মেপে সাবধানে ফেলছিলেন। ঠিক তখনই তিনি বেসমেন্টের দিকে যাওয়া একটা ভাঙা খোলা দরজা দেখতে পেলেন। তিনি আস্তে করে নিঃশব্দে ভেতরে ঢুকলেন এবং টর্চ জেলে যা দেখলেন তা হল রিয়া। অন্ধকার ঘরের এক কোণায় বসে ভয়ে থরথর করে কাঁপছে, যেন প্রতি মুহূর্তে সে নিজেরই ভয়ঙ্কর মৃত্যুর প্রহর বুনছে। তার ভেজা চোখে আশার একেবারে শেষ আলোটুকু তখনও বাকি ছিল, যেন তার অবচেতন মনে দৃঢ় বিশ্বাস ছিল ঈশ্বর কাউকে না কাউকে পাঠাবেন এবং তাকে এই নরক থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। ঠিক তখনই অন্ধকারের মধ্যে বেসমেন্টের দরজার কাছে একটা হালকা পায়েল আওয়াজ হল। রিয়া চরম আতঙ্কে চমকে উঠল। তার বুক এত জোরে ধরফর করতে লাগল যে সে শ্বাস নিতে পারছিল না। তার মনে হল আরিয়ান তাকে খুন করতে নিচে নেমে এসে গেছে, কিন্তু অন্ধকারে দরজায় দাঁড়িয়েছিলেন স্বয়ং অফিসার আবদুল্লাহ আল আদনান। রিয়া প্রথমে তাকে চিনতে না পেলে ভীষণ ঘাবড়ে গেল। তার মনে হল হয়তো আরিয়ানের কোনো খুনি গুন্ডাকে তাকে মারার জন্য পাঠানো হয়েছে। কিন্তু যখন আবদুল্লাহ দ্রুত ভেতরে এলেন এবং ভারী দরজাটা ভেতর থেকে বন্ধ করলেন, তিনি খুব নিচু ও অভয় দেওয়া গলায় বললেন, রিয়া, একদম ভয় পেও না, আমি তোমাকে এই নরক থেকে বাঁচাতে এসেছি। আমি ক্রাইম ব্রাঞ্চের অফিসার আবদুল্লাহ আল আদনান। এই কথা শোনামাত্রই রিয়ার দুই চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, অফিসার স্যার, এ কোনো মানুষ নয়, খুব ভয়ঙ্কর রাক্ষস। আমাকে যে কোনোভাবে এখান থেকে বাঁচিয়ে নিয়ে চলুন। আবদুল্লাহ তার মাথায় হাত রেখে অত্যন্ত দৃঢ় গলায় ভরসা দিয়ে বললেন, তুমি একটুও চিন্তা করো না বোন, আমি পুরো ফোর্স আর পরিকল্পনা রেডি করে এসেছি। আজ রাতের পর কেউ এই জানোয়ার আরিয়ানকে জেলের হাত থেকে বাঁচাতে পারবে না। রিয়া কাঁদতে কাঁদতে হ্যাঁ সূচক মাথা নাড়ল, কিন্তু মৃত্যুর ভয় তখনও তার ফ্যাকাশে মুখে লেগেই ছিল। হঠাৎ করে ঠক 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 বেসমেন্টের দরজায় সজোরে কড়া নাড়ার বিকট আওয়াজ হলো। দুজনেই সেই আওয়াজে এক মুহূর্তে চমকে উঠলেন। রিয়ার ঠোঁট ভয়ে কাঁপতে লাগল। স্যার, সে এসে গেছে, আপনি জলদি কোথাও লুকিয়ে পড়ুন, নইলে আমাকেও মেরে ফেলবে। আবদুল্লার চোখে তখন রাগের আগুন স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাঁচের একটা বড় শোকেসের আড়ালে গিয়ে নিজের পজিশন নিলেন এবং বন্দুক বের করলেন। রিয়া অত্যন্ত কাঁপা কাঁপা হাতে বেসমেন্টের দরজাটা খুলল এবং সামনেই স্বয়ং আরিয়ান সাক্ষাৎ যমদূতের মতো দাঁড়িয়েছিল। তার সুদর্শন মুখে সেই চেনা ভয়ঙ্কর কুটিল হাসি। সে আগেই দরজার ভাঙা তালাটা সিটিতে দেখে নিয়েছিল। সে পুরো ব্যাপারটা সব বুঝে গিয়েছিল। ভেতরে ঢুকেই সে বেসমেন্টের চারদিকে শিকারীর মতো এমনভাবে তাকাতে লাগল যেন সে গন্ধ শুকে বুঝতে পারছে যে এখানে রিয়া ছাড়া অন্য কেউ লুকিয়ে আছে।
তারপর সে খুব ধীরে ধীরে পা ফেলে রিয়ার একেবারে সামনে এসে দাঁড়ালো এবং এক চরম শীতল ভয়ঙ্কর গলায় ফিসফিস করে বলল, তাহলে তুমি ইন্টারনেট ব্যবহার করে আমার সব গোপন কথা সারা দুনিয়াকে বলে দিলে। তার দুই চোখে এক অদ্ভুত সাইকোপ্যাথিক পাগলামি ঝিকমিক করছিল এবং তার গলার স্বরে সরাসরি মৃত্যুর হিমশীতলতা ছিল। সে খুব সামান্য হেসে ব্যঙ্গ করে বলল, খুব ওভার স্মার্ট আর চালাক সাজছিলে তুমি। তারপর সে নিজের আঙুল দিয়ে সেই সারিবদ্ধ কাচের বাক্সগুলোর দিকে ইশারা করল। কিন্তু এবার আজকের পর তোমার এই সুন্দর মুখটাও ওই কাচের ভেতরেই সাজানো থাকবে। রিয়ার মুখ চরম ভয়ে একেবারে কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেল। সে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে পেছনের দিকে পিছোতে লাগল। তার শ্বাস-প্রশ্বাস অস্বাভাবিক দ্রুত হয়ে গিয়েছিল। বুকের ভেতরটা কোনো বন্য প্রাণীর মতো পাগলের মতো ধরফর করছিল। আরিয়ান খুব ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছিল, ঠিক যেন কোনো ক্ষুধার্ত শিকারী তার অসহায় শিকারের গলা টিপে ধরার জন্য কাছে আসছে। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার নিষ্ঠুর হাত রিয়ার গলা পর্যন্ত পৌঁছে যেত। ঠিক তখনই কাঁচের বাক্সের আড়ালে একটা দ্রুত নড়াচড়া হলো এবং ঠিক পরের মুহূর্তেই ধরাম হ্যাভেলির মেইন সদর দরজা বিকট বিস্ফোরণের শব্দে সশব্দে ভেঙে পড়ল এবং পুরো বাংলো বাড়িতে একটা জোরালো মাইকের আওয়াজ প্রতিধ্বনিত হলো, পুলিশ, হাত ওপর তোলো। ঠিক পরের মুহূর্তেই আধুনিক অস্ত্রে সজ্জিত সোয়াট ও পুলিশকর্মীরা জানলা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল এবং ঠিক তখনই ছদ্মবেশ ছুঁড়ে ফেলে অফিসার আবদুল্লাহ আল আদনান সোজা আরিয়ানের সামনে এসে নিজের বন্দুক তাক করে দাঁড়ালেন। অন্ধ ইভেন্ট ম্যানেজারের পোশাকে নয়, নিজের আসল রূপে। যেইমাত্র মেগাস্টার আরিয়ানের নজর তার হাতে থাকা বন্দুকের ওপর পড়ল, তার মুখের সব রং এক মুহূর্তে উড়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না যে এসব কি হচ্ছে। তার দুই চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল, যেন কেউ এক মুহূর্তে তার এই অপরাজীয় সাম্রাজ্যের পুরো দাবার বোর্ডটাই উল্টে দিয়েছে। কিন্তু ঠিক তার পরের মুহূর্তে আরিয়ান একজন পাক্কা অভিনেতার মতো নিজেকে সামলে নিল এবং তার সেই পুরনো সাইটোপ্যাথ স্বভাব মতো সে পাগলের মতো জোরে হেসে উঠল, এক দীর্ঘ এবং কুটিল হাসি যা পুরো বেসমেন্টের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। সে পুলিশের দিকে ব্যঙ্গ করে বলল, আমার আগেই সিসিটিভি দেখে মনে হয়েছিল কিছু তো একটা বড় গোলমাল আছে। তারপর সে সোজা আবদুল্লার চোখের দিকে তাকিয়ে নিজের চোখ সরু করল। তাহলে ব্লাইন্ড সাজার এসব নাটক পুরোটা আপনার প্ল্যান ছিল, তাই না? সে কোনো ভয় না পেয়ে ধীরে ধীরে তাঁদের চারপাশে ঘুরতে লাগল, যেন সে এখনও নিজেকে এই ভয়ঙ্কর মরণ খেলার আসল মালিক মনে করছে। খুব ভালো অভিনয় করেছেন অফিসার, আমারই সেটআপে আমাকেই ধোঁকা দিয়ে আমার বাড়িতে ঢুকে পড়েছেন। ব্রিলিয়েন্ট স্ক্রিপ্ট। অফিসার আবদুল্লাহ আল আদনানের চোখে তখন চরম ঘৃণার আগুন জ্বলছিল। তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে সোজা আরিয়ানের বুকের দিকে নিজের সার্ভিস রিভলভার তাক করলেন এবং অত্যন্ত উচ্চস্বরে গর্জে উঠলেন, আরিয়ান, তোমার এই নোংরা সিনেমা আর খেলা আজ চিরতরে শেষ হয়ে গেছে, সারেন্ডার করো। পুরো বেসমেন্ট ঘর এক মুহূর্তে থমথমে হয়ে স্তব্ধ হয়ে গেল। আরিয়ান প্রথমে কিছুক্ষণ চারপাশের লেজার তাক করা সোয়াট টিমের সবার দিকে তাচ্ছিল্যের নজরে তাকিয়ে রইল। তারপর সে হঠাৎ আবার জোরে অট্টহাসিতে ফেটে পড়ল। তার সেই বিকট হাসি পুরো ঘরে গুমরে গুমরে উঠতে লাগল। সে চরম অহংকারের সুরে বলল, আরে হিরো অফিসার, নতুন নতুন পোস্টিং নিয়ে এসেছেন তো এই শহরে, আপনি মনে হয় এখনও জানেন না যে আমি এই ইন্ডাস্ট্রির কে। তারপর সে রাগে অন্ধ হয়ে তার চারপাশে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীদের দিকে তাকালো এবং চিৎকার করে উঠল, কিরে ভিখারির দল, তোরা এই নতুন লোকটাকে বলিসনি যে আমি এক ফোনে তোদের সবার চাকরি খেয়ে নিতে পারি? বেসমেন্টের ঘরে কয়েক সেকেন্ডের জন্য এক ভয়ানক অস্বস্তিকর নীরবতা ছেয়ে গেল, কিন্তু এবার আশ্চর্যজনকভাবে কোনো পুলিশকর্মী তার হুমকিতে এক পাও পেছনের দিকে পিছিয়ে যায়নি। সবাই অত্যন্ত ধীরে ধীরে অফিসার আবদুল্লাহ আল আদনানের সাথে সামনের দিকে এগিয়ে আসতে লাগল। আবদুল্লার চোখে তখন এমন রাগের আগুন ছিল যেন তিনি সামনে দাঁড়িয়ে থাকা এই সাইকোপ্যাথ মানুষটাকে নিজের নজর দিয়েই পুড়িয়ে ছাই করে দেবেন। তিনি অত্যন্ত শীতল অথচ লোহার মতো দৃঢ় গলায় বললেন, তোমার মতো অনেক ক্ষমতাশালী ইঁদুরের গল্প অনেক শুনেছি আমি, কিন্তু আজ আমি নিজে তোমার এই ক্ষমতার পতন দেখতে এসেছি। আরিয়ান এই প্রথমবার তার চোখের দিকে অত্যন্ত মনোযোগ দিয়ে দেখল। সে এতক্ষণ হয়তো ভেবেছিল যে তার টাকায় কেনা বাকি দুর্নীতিগ্রস্ত অফিসারদের মতো ইনিও তার এই ফাঁকা হুমকোতে ভয় পেয়ে পিছিয়ে যাবেন, কিন্তু অফিসার আবদুল্লাহ আল আদনানের চোখে মুখে ভয়ের বিন্দুমাত্র লেশমাত্রও ছিল না।
তার এই ইস্পাতের মতো নির্ভীক চোখ দেখে জীবনের প্রথমবার সুপারস্টার আরিয়ানের পা কিছুটা ভয়ে টলে গেল। হঠাৎ করে সে বাস্তবটা বুঝতে পারল, আজকের এই পুলিশি ব্যাপারটা আগের মতো টাকা দিয়ে মেটানো যাবে না, এটা সম্পূর্ণ আলাদা। সে হঠাৎ ঘুরে পেছনের একটা সিক্রেট দরজার দিকে দৌড়ে পালানোর মরিয়া চেষ্টা করল, কিন্তু এবার সে আর পালাতে পারল না। সাথে সাথে দুজন স্পেশাল সোয়াট কর্মী দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দিল। আরিয়ান পাগলের মতো হাত পা ছুঁড়ে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু ঠিক তখনই খটাক একটা ঠান্ডা লোহার হাতকড়া তার সেলিব্রিটি কবজিতে শক্ত করে আটকে গিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তেই পুরো দেশের সবচেয়ে বড় তারকা ও ভয়ঙ্কর মানুষটি প্রথমবার একেবারে অসহায় ও করুণ অবস্থায় মাটিতে পড়েছিল। তার সব গ্ল্যামারাস রহস্য এবার চিরতরে ফাঁস হয়ে গিয়েছিল। সেই দুর্গন্ধযুক্ত বন্ধ ঘর, সেই কাঁচের কফিনগুলো, সেই মৃত কনেদের ছবি এবার গোটা মিডিয়ার ক্যামেরার সামনে আসতে চলেছিল। সেই বেসমেন্ট ঘরের এক কোণায় রিয়া তখনও দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। তার চোখে তখনও মৃত্যুর ট্রমার ভয়ে স্পষ্ট ছিল, কিন্তু এবার সে আর ভেতরে ভেতরে ভেঙে পড়া কোনো দুর্বল মেয়ে ছিল না। সে মানসিক দিক দিয়ে অনেক শক্ত হয়ে গিয়েছিল, কারণ তার নেওয়া একটা সাহসী পদক্ষেপই আজ এক সুপারস্টার রাক্ষসের আসল কুৎসিত সত্য পুরো পৃথিবীর সামনে উলঙ্গ করে তুলে ধরেছিল। কিন্তু এই গল্প ঠিক এখানেই শেষ হয়ে যায়নি। আরিয়ানকে হাতে নাতে ধরা সহজ তো ছিল না, কিন্তু তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তি দেওয়া প্রায় এক অসম্ভব কাজ ছিল। কারণ তার পেছনে শুধু কাঁড়ি কাঁড়ি কালো টাকা ছিল না, রাজনৈতিক ক্ষমতাও ছিল। তার অনেক দুর্নীতিগ্রস্ত প্রযোজক বন্ধু, মন্ত্রী এবং বড় বড় প্রভাবশালী লোকজন তাকে এই কেস থেকে বাঁচানোর জন্য সব রকম বেআইনি চেষ্টা করতে লাগল। কেউ পুলিশ ডিপার্টমেন্টের উপর বদলির চাপ সৃষ্টি করল, কেউ আবার মিডিয়া ম্যানেজ করে মামলা ধামাচাপা নেওয়ার আপ্রাণ চেষ্টা করল। এমনকি কিছু পরিচিত পিআর এজেন্সি ও মিডিয়া কর্মীকেও কোটি কোটি টাকা দিয়ে ভাড়া করা হলো, যাতে তারা নিউজ চ্যানেল আর খবরে শুধু এটাই প্রচার করে যে রিয়ার আপলোড করা এইসব ভিডিও এবং ছবিগুলো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি বা ডিপ ফেক। কিছু প্রাইম টাইম চ্যানেলে এটা নিয়ে ভুয়া বিতর্ক শুরু হয়ে গেল। কেউ টাকার লোভে বলছিল এসব আরিয়ানের কেরিয়ার ধ্বংস করার জন্য বিরোধীদের ষড়যন্ত্র, তো কেউ আবার বলছিল ভিডিওটি অন্য কোনো সিনেমার শুটিংয়ের দৃশ্য। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া সত্যটা এত বড় আর স্পষ্ট ছিল যে এবার তা টাকা দিয়ে লুকিয়ে রাখা আর সহজ কাজ ছিল না। অন্যদিকে ক্রাইম ব্রাঞ্চের অফিসার আবদুল্লাহ আল আদনানের ওপরও রাজনৈতিক চাপ মারাত্মকভাবে বাড়তে লাগল। ওপর মহলের মন্ত্রী পর্যায় থেকে লাগাতার ফোন আসতে লাগল। তাকে অন্য স্টেটে বদলির হুমকি দেওয়া হলো, এমনকি মিথ্যা কেসে ফাঁসিয়ে সাসপেন্ড করার কথাও বলা হতে লাগল। কিন্তু এবার বিষয়টা শুধু একজন পুলিশ অফিসার বা ক্ষমতাশালী নেতাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এবার দেশের সাধারণ জনগণ, বিশেষ করে তরুণ সমাজ পুরোপুরি জেগে উঠেছিল। মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো দেশের প্রতিটি শহরে প্রতিবাদের শোরগোল পড়ে গেল। রাস্তায় রাস্তায় হাজার হাজার সাধারণ মানুষের ঢল নেমে এলো। মানুষ হাতে প্ল্যাকার্ড আর ব্যানার নিয়ে বিক্ষোভে স্লোগান দিতে লাগল, আমরা সঠিক বিচার চাই, সিরিয়াল কিলার আরিয়ানের ফাঁসি চাই। সব জায়গাতেই ক্যান্ডেল মার্চ আর প্রতিবাদ শুরু হয়ে গেল। আর সেই হাজার হাজার প্রতিবাদী মানুষের একেবারে সামনের সারিতে রিয়াও দৃঢ় পায়ে দাঁড়িয়েছিল। সেই রিয়া যে মাত্র কিছুদিন আগে পর্যন্ত পাহাড়ের একটা সাধারণ ও ভীতু মেয়ে ছিল, কিন্তু এবার সে সব অত্যাচারিত নারীদের সত্যের আওয়াজ হয়ে উঠেছিল। আর তার ঠিক পাশেই পাহারাদারের মতো দাঁড়িয়েছিলেন অফিসার আবদুল্লাহ আল আদনান। যখন দেশের সাধারণ জনগণ একজোট হয়ে রাস্তায় নেমে আসে, তখন পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী ক্ষমতাও তাদের সামনে দুর্বল হয়ে পড়ে। ক্রমাগত দেশজুড়ে বাড়তে থাকা জনরোষ এবং মানুষের তীব্র রাগের কারণে এই হাই প্রোফাইল মামলা অবশেষে সুপ্রিম কোর্টের নজরদারিতে পৌঁছাল। এবার দেশের পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে গিয়েছিল যে কোনো মন্ত্রী বা নেতাই এই ভয়ঙ্কর সত্যকে ধামাচাপা দেওয়ার আর বিন্দুমাত্র সাহস করতে পারল না। যে দুর্নীতিবাজ নেতা আর প্রযোজকরা আরিয়ানকে আড়াল করার চেষ্টা করছিল, তারা নিজেদের ইমেজ বাঁচাতে ধীরে ধীরে একেবারে চুপ হয়ে গেল। সবাই যেন ভয়ে হাত গুটিয়ে নীরবে বসে শুধু পরিস্থিতি দেখতে লাগল। আর তারপর কয়েকদিনের মধ্যেই স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যমে পুরো মামলার সরকারি লেভেলে তদন্ত শুরু হয়ে গেল।
আর তদন্ত প্রক্রিয়া যত এগোতে লাগল, বেসমেন্ট থেকে যে ভয়ঙ্কর সত্যগুলো একে একে সামনে এলো তা পুরো দেশকে ভেতর থেকে একেবারে নাড়িয়ে দিল। পুলিশ ও ফরেন্সিক টিম ধীরে ধীরে বুঝতে পারল যে সুপারস্টার আরিয়ান কোনো সাধারণ অপরাধী মানুষ ছিল না। সে ছিল সাইকোলজিক্যালি অসুস্থ এক ভয়ঙ্কর সিরিয়াল শিকারী। এমন এক শিকারী যে নিজের স্টারডম ব্যবহার করে বছরের পর বছর ধরে উঠতি ও নির্দোষ মেয়েদের নিজের লালসার শিকার বানাচ্ছিল। সিবিআই তদন্তে পরিষ্কার জানা গেল যে এইসব নারকীয় ঘটনা আজ থেকে ঠিক 7 বছর আগে শুরু হয়েছিল, যখন সে প্রথমবার কাবেরী নামের একটি উঠতি মডেলকে ভালোবেসে বিয়ে করেছিল। রাজকীয় বিয়ের মাত্র 3 দিন পর কাবেরীর রহস্যজনক মৃত্যুর খবর ছড়ায় এবং মিডিয়া ম্যানেজ করে তাকে ওভারডোজ বা হার্ট অ্যাটাক বলা হয়। কিন্তু এবার ফরেন্সিক রিপোর্টে সত্যটা একেবারে পরিষ্কার ছিল। কাবেরীর মৃত্যু কোনো স্বাভাবিক হার্ট অ্যাটাকে হয়নি, তাকেও এই আরিয়ানই গলা টিপে মেরে ফেলেছিল। এবং নিজের অঢেল টাকা, রাজনৈতিক ক্ষমতা ও ইন্ডাস্ট্রির সম্পর্কের জোরে সে সারা পৃথিবীকে এক মনগড়া মিথ্যা গল্পে বিশ্বাস করিয়েছিল। মানুষের সরল মনে হয়েছিল নিজের স্ত্রীর অকাল মৃত্যুর পর আরিয়ান ডিপ্রেশনে ভেঙে পড়েছে, তাই সে আর কাউকে দ্বিতীয় বিয়ে করেনি। কিন্তু আসল সাইকোপ্যাথিক সত্যটা এর চেয়েও অনেক বেশি জঘন্য আর ভয়ানক ছিল। পলিগ্রাফ ও নার্কো টেস্টের তদন্তে উঠে এলো যে এই দীর্ঘ 7 বছরে আরিয়ান অত্যন্ত চুপচাপ শহরের বাইরের দূরের গ্রামগুলো থেকে সুন্দরী মেয়েদের নিজের স্টারডমের জালে ফাঁসাত। সে তাদের সিনেমায় সুযোগ দেওয়া এবং বিয়ের ভুয়া প্রতিশ্রুতি দিত। ওইসব গরিব পরিবারগুলোকে বিলাসবহুল বড় বাড়ি আর উজ্জ্বল ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখাত এবং তারপর নিজের ওই প্রাইভেট হাভেলিতে নিয়ে আসত, যাতে আশেপাশের মানুষের বা পাপারাজ্জিদের কখনো সন্দেহই না হয়। প্রতিবার সে এক নতুন কোণে জোগাড় করত, প্রতিবার এক নতুন মিথ্যা গল্প ফাঁদত এবং তারপর প্রথম রাতেই নেমে আসত এক নীরব মার্মিক মৃত্যু। তার মানসিক বর্বরতা এতটাই বিকৃত ও ভয়ঙ্কর ছিল যে সে শুধু তাদের গলা টিপে মারতই না, বরং তাদের মৃত্যুর স্মৃতিগুলোকেও নিজের কাছে ট্রফির মতো বন্দি করে রাখত। বেসমেন্টের দেওয়ালে টাঙানো ফ্রেম করা ছবি, নিচে কেমিক্যাল দিয়ে তৈরি কাঁচের কফিন, সবই ছিল তার মানসিক পাগলামি আর চরম নিষ্ঠুরতার জ্বলন্ত প্রতীক। সে বিকৃত মস্তিষ্কে চাইত যে ওই প্রতিটি মেয়ের জীবনের শেষ পরিচয় শুধু তার ওই অন্ধকার বেসমেন্ট ঘর পর্যন্তই সীমাবদ্ধ থাকুক। বছরের পর বছর ধরে সুপারস্টারের এই ভয়ঙ্কর সিরিয়াল কিলিংয়ের খেলা অত্যন্ত চুপচাপ চলতে থাকে এবং ঘুণাক্ষরেও কেউ টেরও পায়নি, কারণ তার কাছে বিলিয়ন বিলিয়ন টাকা ছিল, তার কাছে রাজনৈতিক ক্ষমতা ছিল এবং সবচেয়ে বড় কথা, তার স্টারডমের এমন এক প্রবল আতঙ্ক ছিল যা পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে সত্য জেনেও চুপ থাকতে বাধ্য করত। কিন্তু এবার তার ভাগ্য তাকে আর সঙ্গ দেয়নি। এবার ভাদে পড়া মেয়েটি দূরের কোনো অজানা দুর্বল গ্রামের ছিল না, সে ছিল পাহাড়ের এক সাধারণ গ্রামের মেয়ে রিয়া, এক অতি সাধারণ দরিদ্র মেয়ে, কিন্তু নিজের বুকে অসাধারণ এক অদম্য সাহস নিয়ে। তার তাৎক্ষণিক বুদ্ধিমত্তা, তার ওই চরম বিপদের মুহূর্তের সঠিক সময় নেওয়া ভিডিও রেকর্ডিংয়ের সিদ্ধান্ত, সবকিছু এক রাতেই বদলে দেওয়ার মতো মাস্টার স্ট্রোক প্রমাণিত হল। যে ভয়ঙ্কর সত্যকে বছরের পর বছর ধরে বেসমেন্টের মাটির নিচে জোর করে চাপা দিয়ে রাখা হয়েছিল, জানিয়ে ইন্ডাস্ট্রির মানুষ শুধু ভয়ে ফিসফিস করে কানাঘুষো কথা বলত, আজ সেই কুৎসিত সত্য সারা দুনিয়ার মানুষের চোখের সামনে নগ্ন হয়ে দাঁড়িয়েছিল। সেই দুর্গন্ধযুক্ত বেসমেন্টের বন্ধ ঘর, সেই মালা পরানো ছবিগুলো, সেই কাঁচের কফিনগুলো এবার আর কোনো আরবান লেজেন্ড বা রহস্যের মতো লুকিয়েছিল না। এবার তা জলজন্ত প্রমাণ হয়ে দাঁড়িয়েছিল সেই সব হতভাগ্য নির্দোষ মেয়েদের, যারা বড় স্বপ্ন নিয়ে একসময় এই হাবেলিতে পা রেখেছিল, কিন্তু আর কখনো জীবন্ত অবস্থায় নিজের বাড়ি ফিরে যেতে পারেনি। অবশেষে এতদিন পর তাদের সেই বোবা আর্তনাদগুলো একটা প্রতিবাদের স্বর পেয়েছিল। অবশেষে সমস্ত চার্জশিট নিয়ে মামলা দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত পৌঁছাল। ফার্স্ট ট্র্যাক কোর্টে দীর্ঘ আইনি শুনানি শুরু হল। ফরেন্সিক রিপোর্ট থেকে শুরু করে প্রতিটি ডিজিটাল প্রমাণ, রিয়ার তোলা প্রতিটি ছবি, প্রতিটি পুলিশি সাক্ষ্য সুপারস্টার আরিয়ানের বিরুদ্ধে পাথরের মতো দাঁড়িয়েছিল। তার সাজানো মিথ্যা, তার কেনা ক্ষমতা, তার কালো টাকা এবার আদালতের জ্বলন্ত সত্যের সামনে এক মুহূর্তের জন্যও টিকতে পারল না। এবং শেষমেশ দেশবাসীর অপেক্ষার অবসান ঘটিয়ে সেই দিনটিও চলে এলো যেদিন আদালত এই বহুল চর্চিত মামলার নিজের চূড়ান্ত রায় শোনাল। পুরো কোর্টরুম একেবারে শান্ত ছিল এবং মাননীয় বিচারকের গুরুগম্ভীর আওয়াজ মাইকে গম গম করে উঠল। সিরিয়াল কিলার আরিয়ানকে তার জঘন্য অপরাধের জন্য আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল।
ঠিক সেই মুহূর্তে গত 7 বছরের পর বছর ধরে ছড়িয়ে থাকা তার সেই মেগাস্টার নামের ভয় একেবারে শেষ হয়ে গিয়েছিল। যে ক্ষমতাশালী মানুষটাকে পুরো দেশের মিডিয়া আর মানুষ ভয় পেত, এবার সে সাধারণ কয়েদির পোশাকে আইনের গড়াদের পেছনে দাঁড়িয়ে কাঁদছিল। এবং ইতিহাসের পাতায় প্রথমবার সত্য এক ক্ষমতাশালী ভয়ের ওপর জয় লাভ করেছিল। সেদিন রায় ঘোষণার পর আদালতের বাইরে দাঁড়ানো মানুষ শুধু একটাই কথা বারবার বলছিল, যদি রিয়া সেদিন রাতে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেই অসীম সাহস না দেখাত, তবে হয়তো ওই সুপারস্টারের আসল সত্য কখনোই দুনিয়ার সামনে আসত না, এবং হয়তো আরও অনেক সাধারণ মেয়ের জীবন ওই অন্ধকার বেসমেন্ট ঘরে কাঁচের কফিনে চিরতরে কবর হয়ে যেত। কিন্তু এবার একটি সাধারণ মেয়ের অদম্য সাহস শুধু এক সেলিব্রিটি রাক্ষসকেই হারায়নি, বরং সমাজকে এটা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে যে সত্যের ওপর প্রভাবশালীদের যতই চাপ থাকুক না কেন, একদিন না একদিন তার সারা পৃথিবীর সামনে ঠিকই আগ্নেয়গিরির মতো বেরিয়ে আসে। আর সাথে সাথে অফিসার আব্দুল্লাহ আল আদনানের মতো চরম সৎ এবং সাহসী অফিসার আমাদের পুলিশের প্রতিটি বিভাগে থাকা উচিত, যারা শুধু নিজেদের সরকারি চাকরির মায়ায় নয়, বরং দেশের সাধারণ মানুষ এবং সত্য প্রতিষ্ঠার জন্য লড়ে যান, যারা মন্ত্রীদের কোনো চাপের কাছে মাথা নত করে না, কোনো মেগাস্টারের স্টারডামকে ভয় পায় না, এবং সাধারণের ন্যায়ের জন্য নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অবিচল দাঁড়িয়ে থাকে। সমাজে এমন অফিসাররাই আমাদের শেখায় যে মানুষের কাজের উদ্দেশ্য যদি সৎ ও পরিষ্কার হয় এবং মনের সাহস যদি সত্যিকারের খাঁটি হয়, তবে সমাজে পরিবর্তন একদিন অবশ্যই আসে। আর ওই পাহাড়ি মেয়ের রিয়া, সে এবার শুধু একটা সাধারণ ভুক্তভোগী মেয়ের নাম হয়ে থাকেনি, সেই সব হারিয়ে যাওয়া মেয়েদের অধিকারের কণ্ঠস্বর হয়ে উঠেছে, যারা জীবনে কখনো নিজেদের ওপর হওয়া অন্যায়ের গল্প বলতে পারেনি। তাদের সেই চাপা পড়া বোবা আর্তনাদগুলো এবার সমাজে একটা স্বাধীন পরিচয় পেয়ে গেছে। আর এটাই মুভি আনলকডের আজকের এই রোমহর্ষক গল্পের সবচেয়ে বড় নৈতিক শিক্ষা। কখনো কখনো এক সাধারণ মানুষের বুক ভরা সাহস পুরো পৃথিবীর নিয়ম বদলে দেয়। বন্ধুরা, মুভি আনলকডের আজকের এই গা ছমছমে থ্রিলার ভিডিওটি যদি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে, তবে কমেন্ট বক্সে জয় হিন্দ অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন, নিজেদের শহরের নাম আর নিজের নামও কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আমাদের পরের ভিডিওতে। বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেল মুভি আনলকড এখনও সাবস্ক্রাইব করেননি তো এক্ষুনি করে দিন। অনেক অনেক থ্যাংক ইউ। আপনারাও বেল আইকন চেপে সাবস্ক্রাইব করে দিন।